ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইডি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকে আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি ট্যাগ কোশ্চেনের পঞ্চম পার্ট নিয়ে। আমি পূর্বে ট্যাগ কোশ্চেনের 4টি পার্ট আলোচনা করেছি। যারা আমার ওই 4টি পার্ট দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আর প্রথম পার্টটি হচ্ছে বেসিক পর্যায়ের পার্ট। যারা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানে না বা বোঝে না তাদের জন্য প্রথম পার্টটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা ট্যাগ কোশ্চেন কম বোঝেন অবশ্যই প্রথম পার্টটি দেখবেন, সেই সাথে অন্য পার্টগুলো দেখে নেবেন যদি আপনারা সুন্দরভাবে ট্যাগ কোশ্চেন করতে চান। তো আমি আলোচনা শুরু করছি, তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব তখন হয়তো আপনারা পাবেন না যারা সাবস্ক্রাইব করবেন না। তাই অবশ্যই যদি প্রতিটা ভিডিও আমার পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন। তো আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। বাক্যের সাবজেক্ট যদি দি মাদার, দি ফাদার, ব্রাদার, সিস্টার, ব্রেস্ট, হ্যাঁ, মানে এগুলো দিয়ে আলোচনা শুরু হয়। অর্থাৎ মাদার দিয়ে মাতৃত্ববোধ বোঝানো হয়, পিতৃত্ববোধ বোঝানো হয়, ফাদার দিয়ে ব্রাদার দিয়ে ভ্রাতৃত্ববোধ বোঝানো হয়, এই ধরনের আর কি বোঝানো হয়। এবং এগুলো দ্বারা কোনো গুণ বোঝানো হয়, তাই না? কারণ মাতৃত্ব পিতৃত্ব এগুলো তো একটা গুণ মানে গুণকেই বোঝানো হয় এবং এগুলো হচ্ছে কমন নাউন। মাদার দিয়ে কিন্তু সব মাকে বোঝানো হয়, ফাদার দিয়ে সব পিতাকে বোঝানো হয়, এই জন্যই এগুলো কমন নাউন। আর এই কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেই নাউন দিয়ে কোনো গুণ বোঝানো হয়, কারো কিছু গুণ বোঝানো হয়, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হবে তখন ট্যাগ কোশ্চেনে কী হবে? ইট হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসাবে ইট ব্যবহৃত হবে। যেমন দি মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল। তো মাতৃত্ববোধ এটি দিয়ে গুণ বোঝানো হয়েছে, তাই না? হয়তো অনেকে বলতে পারে যে মাদার মানে তো মা এবং এটি পরিবর্তে সি বলবে, কিন্তু হ্যাঁ, সি তখনই বলবে যখন মাতৃত্ববোধ অর্থাৎ কোনো গুণ বোঝানো হবে না। ওকে, কিন্তু এখানে তো গুণ বোঝাচ্ছে, এই জন্য এখানে প্রধানত ইট হয়েছে, এখানে ইট হয়েছে। তবে কী হলো? ডিডেন্ট ইট, তার মধ্যে মাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল, তাই না? ফুল স্টপ। এখন নেক্সট দেখেন, ফুল স্টপ দিয়ে যদি দুটি বাক্য পরপর থাকে বা বেশিও থাকতে পারে, দুটি থাকতে পারে বা আরও বেশি থাকতে পারে, ওটা সমস্যা নাই। তবে দ্বিতীয় বাক্যেও ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ শেষ বাক্যে যদি দুইয়ের অধিক সেন্টেন্স থাকে বা বাক্য থাকে তবে শেষ বাক্যে ট্যাগ কোশ্চেন করতে হয়। তো এখানে আমি যেহেতু দুটি বাক্য দিয়েছি এই জন্য এখানে বলেছি দ্বিতীয় বাক্যে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন কাম ফাস্ট, দ্রুত আসো বা এসো, উই হ্যাভ টু গো টু ঢাকা, আমাদের ঢাকা যেতে হবে, তাই না? হয়তো আপনারা দুই বন্ধু ঢাকায় যাবেন, এই জন্য আরেক বন্ধুকে আপনি বলছেন যে বন্ধু তুমি অবশ্যই তাড়াতাড়ি এসো, কারণ আমাদের বাস হয়তো 5টায় আছে অথবা 7টায় আছে বা আমাদের সময় নাই, আধা ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি এসো, আমাদেরকে ঢাকা যেতে হবে, বাস ধরতে হবে, তাই না? এই ধরনের হয়ে থাকে প্রধানত। তাহলে কী হবে? এই ট্যাগ কোশ্চেন, এই যে দ্বিতীয় যে সেন্টেন্স আছে, এই দ্বিতীয় সেন্টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেন কী হবে? হ্যাভ অ্যান্ড উই, আমাদের ঢাকা যেতে হবে, তাই না? ওকে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সতর্ক হও, দি সেক্রেটারি উইল কাম টুডে, সচিব আজকে আসবে। তো এখানে দেখেন কি হয়েছে? দ্বিতীয় সেন্টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়েছে, উইলের পরিবর্তে কি হয়েছে? ওন্ট হয়েছে। এখন সেক্রেটারি হচ্ছে, সচিব হচ্ছে, ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, এই জন্য আমি এখানে দিয়েছি হি অথবা সি। সতর্ক হও, সচিব আজকে আসবে, তাই না? ডোন্ট বোর মি, আমাকে বিরক্ত করো না। আই অ্যাম ইল, আমি অসুস্থ। তাহলে কী হবে? এখানে দ্বিতীয় সেন্টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয়েছে আরেন্ট আই। অর্থাৎ এম এর সংক্ষিপ্ত রূপ কিন্তু আমরা কি বসাই? এইন্ট বসাই অথবা আরেন্ট বসাই। তো সেটিই কিন্তু করা হয়েছে। ওই যে বেসিক পর্যায়ের ক্লাস প্রথম যে টিউটোরিয়াল সেটা দেখে নেবেন, পার্ট 1। কাউকে উইশ করতে ট্যাগ কোশ্চেনে ডোন্ট আই অথবা উই বসে। এখন আই কখন বসে? যখন একজন ব্যক্তি কাউকে উইশ করে, তাই না? আমি কাউকে বলছি যে শুভ বিবাহবার্ষিকী, আমরাও তো বলতে পারি, অনেক বন্ধুরা থাকতে পারে, অনেক লোকজন থাকতে পারে, তারাও তো বলতে পারে। যেমন হয়তো 10, 15, 20 জন হয়তো বন্ধু হয়তো কাউকে উইশ করতে গেছে, তাই না? তখন সবাই হয়তো বলবো যে আমরা তোমাকে বিবাহবার্ষিকী জানাই,
বা শুভ বিবাহ বার্ষিকী জানাই বা অভ্যর্থনা জানাই, তাই না? এই ধরনের তো হয়ে থাকে। এই জন্যই প্রধানত উই বসে। উইও বসতে পারে অথবা আই বসতে পারে। এখন আপনি কোন সেন্সে নেবেন? আম একজনার সেন্সে নেবেন না বেশি জনের সেন্সে নেবেন? আপনি যেই সেন্স নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করবেন সেটাই হবে, কোনো সমস্যা নাই। তাহলে কী হলো? হ্যাপি অ্যানিভার্সারি ডে, তে ডন্ট আই অথবা উই। হ্যাপি ম্যারেজ ডে, ডন্ট আই অথবা উই। ওকে, অর্ধপূর্ণ বাক্য যদি গুড মর্নিং, আফটারনুন, নাইট, ইভিনিং, কনগ্রেচুলেশন অথবা গুড লাক দ্বারা শুরু হয়, তবে এদের প্রথমে আই, উই, উইশ ইউ, তাই না? যেমন গুড মর্নিং, আপনি হয়তো কাউকে জানাচ্ছেন, একজন, অর্থাৎ আই যদি হয় যে আই উইশ ইউ গুড মর্নিং, আমি তোমাকে শুভ সকাল শুভ সন্ধ্যা জানাই, তাই না? ইভিনিং, সরি মর্নিং না, এটা ইভিনিং হবে, আমি মর্নিং বলেছি কিন্তু অর্থ আরেকটা করেছি। তো এটা হচ্ছে গুড ইভিনিং, তাই না? মানে শুভ সন্ধ্যা। তখন আমি হয়তো কাউকে জানাচ্ছি আই উইশ ইউ গুড ইভিনিং। আমরাও জানাতে পারি, অনেকজনও তো থাকতে পারে, যেমন উই উইশ ইউ গুড ইভিনিং, তাই না? এইভাবেও থাকতে পারে। এই জন্যই প্রধানত এখানে আই অথবা উই বসে থাকে। এখন আপনি যেই সেন্সে নেবেন, তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, ডন্ট আই অথবা উই। নেক্সট, কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন, ধন্যবাদ, একই সিস্টেম, ডন্ট আই অথবা উই। গুড লাক, ডন্ট আই অথবা উই। নেক্সট রুল দেখবো আমরা। অর্ধপূর্ণ বাক্য যদি সবই দ্বারা শুরু হয়, তবে এদের প্রথমে আই অথবা উই বসে, অর্থাৎ আয়ের সাথে এম, উইয়ের সাথে আর বসে, আছে বলে ধরে নিতে হয়। এবং ট্যাগ কোশ্চেনে আরএন্ট আই অথবা উই বসে। যেমন সরি মানে দুঃখিত, আরএন্ট আই অথবা উই, মানে এইভাবে তো বলতে পারি, আই এম সরি, আমি দুঃখিত, উই আর সরি, আমরা দুঃখিত, হয়, ঠিক আছে না? তো সিঙ্গেল মানে একজনও বলতে পারে দুঃখিত অথবা অনেকেও বলতে পারে দুঃখিত, এই জন্য আই অথবা উই হয়েছে। আর যেহেতু এটা আরেকটা বিষয় যে সরিটা কিন্তু অ্যাডিটিভ, আর অ্যাডিটিভ দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স গঠন করি, তখন কি হয়, তার আগে কোনো বিভার বসিয়ে থাকি। যেমন আই অ্যাম সরি, আমি দুঃখিত, হি ওয়াজ সরি, সে দুঃখিত ছিল, হ্যাঁ, এরকম বসিয়ে থাকি। বাক্যের সাবজেক্ট যদি হু কেয়ার্স, হু সেভস, হু কজ, হু স্পিক্স, হু শাউটস, হু লাইকস, হু লাভস এসব দিয়ে শুরু হয়, তবে ট্যাগ কোশ্চেনে ডু দিয়ে বসে থাকে। যেমন হু শাউটস শেয়ার, কে এখানে চিৎকার করে। তো ওই যে একটি বিষয়, সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, অর্থাৎ নো বডি, নো ওয়ান, নান যুক্ত নো বডি, নো ওয়ান, নান যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থাৎ ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যারা ট্রান্সফরমেশন সেন্টেন্স জানেন তারা বিষয়টি বুঝতে পারবেন বেশি ভালো হবে। তবেও আমি চেষ্টা করছি যারা জানেন না তাদেরকে বুঝিয়ে দিতে। তো এগুলো দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয়, তখন আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে যাই, তখন সেন্টেন্সের শুরুতে কী বসাতে হয়, হু বসাতে হয়। যেমন এখানে আমি বলে দিলাম যে নো বডি শাউটস দেয়ার, কেউ এখানে চিৎকার করে না, তাই না? কেউ এখানে চিৎকার করে না, এটাই কিন্তু বোঝানো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন এই নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করা হবে, তখন কি বসানো হয়, হু বসানো হয়। তাই হু শাউটস হেয়ার, কে এখানে চিৎকার করে, মানে তার দ্বারা মানে এভাবে বোঝানো হচ্ছে কে এখানে চিৎকার করে, কই কেউ তো এখানে চিৎকার করে না, মানে এরকম কিন্তু এই সেন্সে কিন্তু বোঝানো হয়েছে। যেমন হু কেয়ার্স, মানে কে তোমাকে কেয়ার করে, তাই না? বা কে কেয়ার করে, মানে কই কেউ তো করে না। হু লাইকস হার, কে তাকে পছন্দ করে, কই কেউ তো পছন্দ করে না। হু কলস, কে ডাকে, মানে কই তোমাকে তো কেউ ডাকে না, ঠিক আছে? এরকম কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়। কারণ আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ অর্থের পরিবর্তন ছাড়াই কিন্তু কী করতে হয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হয়, তাই না? অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, নেগেটিভ টু ইন্টারভিউগেটিভ, মানে অর্থের কোনো পরিবর্তন হবে না, তাই না? যেমন আমি তোমাকে সাহায্য করতে পারবো না, মানে এরকম ধরনের বোঝানো হয়েছে, তাই না? এখন ওটাকে যদি কী করতে হবে, অন্যভাবে ঘোরায় পেঁচায় প্রধানত বলা হয়, যখন আমরা সেটাকে কী করি, অ্যাফার্মেটিভ বা ইন্টারভিউটিভ এই ধরনের সেন্টেন্সে যখন পরিবর্তন করব। প্রধানত আমি যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো, তখন আপনারা বিষয়টি বেশি বুঝতে পারবেন। তবে এটা ট্যাগ কোশ্চেনের বিষয় যেহেতু এখানে, তো এটাই আপনারা প্রধানত এখানে দেখেন। তো বিষয়টা আশা করছি বুঝতে পারছেন যে ডু দে, তাই কি, তাই না? আর এখানে যেহেতু আমরা জানি নো বডি, নান, নো ওয়ান, এসব দিয়ে যখন কোনো
সেন্টেন্সে শুরু হয় অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন ট্যাগ কোশ্চেনে কী হয় দে হয়। কারণ আমি বুঝিয়ে দিয়েছিলাম আমার পূর্ববর্তী পার্টে যে ট্যাগ কোশ্চেন নো বডি দিয়ে যদি শুরু হয় তাহলে দেখেন যে কেউ তাকে পছন্দ করে না, নো বডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। তখন নো বডি যদি থাকে লাইকস হচ্ছে, মনে করছে অনেকে মনে করে এটা সিঙ্গুলার, তাহলে হি অথবা সি হবে, তাই না, হয়ে থাকে। তো হি অথবা সি এটা জেন্ডারগত সমস্যা হয়ে থাকে, জেন্ডারগত সমস্যা হয়ে থাকে, এই জন্য হি আর সি হয়। ওকে, আর এই জন্যই প্রধানত ট্যাগ কোশ্চেনের শেষে কী হয় দে হয়। এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যখন নেগেটিভ হয়, অর্থাৎ সেন্টেন্স দিয়েই যখন নেগেটিভ অর্থ প্রকাশ করা হয় তখন কি হয় ট্যাগ কোশ্চেন হয় অ্যাফার্মেটিভ। ওকে, এখানে মনে করতে হবে যেখানে নো বডি আছে, নো বডি শাউটস স্যার, কেউ এখানে চিৎকার করে না, তো সেই হিসাবেই কিন্তু এখানে ডু হয়েছে এবং দে হয়েছে। আর ট্যাগ কোশ্চেনের প্রোনাউন যেহেতু দে, আর দেয়ের সাথে কিন্তু কী বসে ডু বসে থাকে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ডাস বসে এবং বাকি যত পার্সন আছে সবার সাথে ডু বসে থাকে। তো এখানে দে যেহেতু আছে এই জন্য ডু হয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট সবই একই ধরনের এক্সাম্পল। আমি চলে যাব সাম এক্সেপশনাল এক্সাম্পলস অফ ট্যাগ কোশ্চেন, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের কিছু ব্যতিক্রমধর্মী উদাহরণ। ওকে, দেখেন মিডিয়া প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, মানে মিডিয়া কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো এখানে মিডিয়া কিন্তু পুরান নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সব মিডিয়াকে এখানে বোঝানো হয়েছে। ওকে, এই জন্যই কী হয়েছে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসাবে প্রোনাউন হিসাবে দিয়ে ব্যবহৃত হয়েছে। ওকে, বাই। এখন আপনি কাউকে বিদায় জানাচ্ছেন, তাই না, মানে ঠিক আছে সাকিব বাই, বিদায়, আমি চলে গেলাম, এইভাবে জানান না, অর্থাৎ আমি তো কাউকে জানাই, এই জন্য ট্যাগ কোশ্চেনে এখানে কী হয়েছে ডোন্ট আই ইউজ হয়েছে। ইয়েস, ইয়েস মানে ইয়েস আমি প্রথমেই দিয়েছি, প্রথমে যদি ইয়েস থাকে তবে কি হয়, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইট ইজ। ইট ইজ মানে এটা হয়, তাই না, অর্থাৎ কোনো পজিটিভ ইয়েস দ্বারা কোনো পজিটিভ কোনো কিছুকে বোঝানো হয়। তুমি কি কাজটা করেছো, হ্যাঁ ইয়েস, হ্যাঁ আমি করেছি, তাই না। তো এই জন্য ইয়েস আছে, এই জন্য মনে করতে হবে যে এখানে ইট ইজ আছে। আর ইট ইজ যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন কী হয়েছে ইজেন্ট ইট হয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। নো, এখানে কি আছে, প্রথমে নো আছে। এখন নো যেহেতু আছে তো আমাদেরকে এখানে বুঝে নিতে হবে এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে ইট ইজ নট। আমি নোকে যদি ইভাবরেশন করি বা পূর্ণাঙ্গ সেন্টেন্স হিসাবে লিখতে চাই তাহলে হবে ইট ইজ নট। অর্থাৎ আপনাকে কেউ বললো যে তুমি কি কাজটি করেছো, তখন আপনি বলছেন না আমি কাজটি করি নাই, তাই না, বা আমি সেখানে যাই নাই, তুমি কি সেখানে গিয়েছো, নো আমি যাই নাই। ওকে, এই জন্যই এই নোয়ের ইভাবরেশন বা পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে ইট ইজ নট। আর যেহেতু ওটা নেগেটিভ, নোটা নেগেটিভ, এই জন্য কী হয়েছে এখানে ইজ ইট হয়েছে। আমরা জানি কি ট্যাগ কোশ্চেনের অর্থাৎ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হয় অ্যাফার্মেটিভ। রাইট, তো এখানে কী আছে রাইট আছে, তো রাইট দ্বারা বোঝানো হচ্ছে ঠিক আছে, তবে ইট ইজ রাইট, এটা ঠিক আছে, তাই না, এই ধরনের বলা হয়ে থাকে। অথবা ইট ওয়াজ রাইট, এটা ঠিক ছিল, এরকম হয়ে থাকে। তো আপনারা এখানে ওয়াজও ইউজ করতে পারেন, ওয়াজেন্ট ইট অথবা ইজেন্ট ইট, দুটাই কিন্তু ইউজ করা যায়। কারণ পাস্টে যদি বোঝানো হয় তাহলে ওয়াজেন্ট হবে, আর যদি প্রেজেন্টে বোঝানো হয় তাহলে ইজেন্ট হবে। হি হ্যাজ বিন ডুইং দি ওয়ার্ক ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে কাজটি করছে। হ্যাজেন্ট হি, তো এখানে অনেকেই হয়তো ভাবতে পারে যে হ্যাজের পরে বিন আছে, তো হ্যাজের পরে যেহেতু বিন আছে তাহলে হ্যাজ বিন একসাথে বসলো না কেন, তাই না। তো প্রধানত এখানে বসানোর প্রয়োজন হয় না, প্রধানত যেই মেন যে সাহায্যকারী ভার্বটা হ্যাজ, ঠিক আছে, তো হ্যাজই কিন্তু এখানে বসবে। যেমন হ্যাড বিনও থাকতে পারে, তাই না, হ্যাড বিন থাকতে পারে, হ্যাড বিন থাকতে পারে, হ্যাভ বিন থাকতে পারে, যেটাই থাকুক না কেন। অথবা শ্যাভ হ্যাভ বিনও থাকতে পারে, তখন ওখানে সংক্ষিপ্ত রূপ শ্যান্ড করে দিতে হবে। উইল হ্যাভ বিন থাকতে পারে, তখন উন করে দিতে হবে, সম্পূর্ণটা বসানোর প্রয়োজন হয় না। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন প্রথমেই আমার কি দিয়েছে, মনির দিয়েছে। প্রথমেই যদি কোনো নাম দেওয়া হয় তখন ধরে নিতে হবে যে হি ইজ মনির, অথবা আই এম মনিরও কিন্তু হতে পারে, তখন ইজেন্ট আই হবে। এখানে যেহেতু মনির দিচ্ছি তবে হি ইজ মনির, হি ইজ মনির, অথবা আই এম মনির, আই এম মনির দিবে তখন হবে আরেন্ট, আরেন্টাই। আর যদি হি দেন তখন হবে ইজেন্ট হি। ওকে, আর যদি মেয়ে থাকে, প্রথমেই যদি কোনো মেয়ে থাকে তবে কি হবে ইজেন্ট সি, অর্থাৎ মেয়ের পরিবর্তে কী বসে সি বসে থাকে। নেক্সট এক্সাম্পল,
দি জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস, জাপানিজ দিয়ে যেমন বাংলাদেশি, জাপানিজ, ইন্ডিয়ান, তাই না, ব্রিটিশ, মানে এই ধরনের যখন থাকে তখন এটা কিন্তু পুরা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং সেটির পরিবর্তে প্রোনাউন হিসাবে দে ইউজ করা হয়। তাহলে কী হলো, আরেন্ট দে। ওয়ার ওয়ার ইজ ওয়ের দ্যাট ইন সোয়ার, মানে শেষ ভাষা সব ভালো তার। ওকে, তো এখানে ওয়ারের পরে কী হয়েছে, ইজ হয়েছে, তাই না। অনেক তো এখানে একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যদি যদি কি হয়, সেন্টেন্সটি যদি প্রবাদে থাকে, এটা কি প্রবাদ, একটা প্রবাদ বাক্য, যদি কোনো প্রবাদ বাক্য হয়ে থাকে তবে সেটি সাবজেক্টের পরিবর্তে আমরা ইট বসাবো। ওকে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু এখানে বলা হয়েছে অর, এখন অর আছে, অনেকেই ভাবতে পারেন যে অরের পরিবর্তে তো দে বসে, তাই না, এটা কিন্তু অনেকেই ভাবতে পারেন, কিন্তু এখানে দে হবে না, এখানে ইট হবে। অর্থাৎ প্রবাদ বাক্য যখন হবে তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে বা প্রোনাউন হিসাবে আমরা ইট ব্যবহার করব। নেক্সট এক্সাম্পল, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 100 স্টুডেন্টস। তো এখানে দুটি কিন্তু এক্সাম্পল আমি দিয়েছি, প্রথম একটা এক্সাম্পল, নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছি। তো দেখেন এখানে দিয়েছি কি ইট, ক্লাসের পরিবর্তে ইট দিয়েছি কেন, আমাদের শ্রেণী কনসিস্ট অফ 100 স্টুডেন্ট, আমাদের শ্রেণী কতজন স্টুডেন্টের সমন্বয়ে গঠিত, 100 জন স্টুডেন্টের বা ছাত্রছাত্রীর সমন্বয়ে গঠিত, তাই না, বা 100 জন ছাত্রছাত্রী আছে, এই ধরনের বোঝানো হয়েছে। তো এখানে ক্লাসটাই কিন্তু সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, হ্যাঁ, এবং এটি প্রোনাউন হিসাবে ইট হয়েছে। ওকে, কিন্তু এখানে দেখেন আওয়ার ক্লাস ওয়েন টু এ পিকনিক, আমাদের ক্লাস পিকনিকে গিয়েছিল। তো এখানে ক্লাসের পরিবর্তে আমরা দে বসিয়েছি, কেন দে বসিয়েছি, কারণ পিকনিকে তো আর ক্লাস যেতে পারে না। এখন কোনো শ্রেণীকক্ষকে যদি বলা হয় এই শ্রেণীকক্ষ তুমি যাও, মানে নাটোর বা বিভিন্ন জায়গাতে তুমি ভ্রমণ করতে যাও, বা ঢাকায় যাও, চিটাগাং যাও, যদি বলা হয় সে কিন্তু যেতে পারবে না। কিন্তু কে যাবে, ছাত্রছাত্রীরা যাবে, এই ক্লাস দিয়ে কিন্তু ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছে, এই জন্যই এখানে এই ক্লাসের পরিবর্তে দিয়ে বসেছে। এটা প্রধানত আমাদেরকে সেন্টেন্সের মুড দেখে বুঝে নিতে হবে, এখানে কোন ধরনের মুডে সেন্টেন্সটা আছে। ওকে, সেটি দেখেই সাবজেক্ট কী ধরনের ভঙ্গিমা, কী ধরনের অ্যাটিটিউড প্রকাশ করে সেটি দেখেই আমাদেরকে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন বসাতে হবে। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাভ এ ডিনার উইথ মি, চলো আমার সাথে করা যাক, নাকি ডিনার করা যাক। তা এই ধরনের যদি থাকে, কাউকে আমন্ত্রণ করছেন, আপনি কাউকে আমন্ত্রণ করছেন, এই ধরনের যখন কোনো কিছু বোঝানো হবে তখন ট্যাগ কোশ্চেন প্রধানত উনটিউ হয়ে থাকে। ওকে, বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি এই নিয়মগুলো বুঝিয়ে দেওয়া, এই নিয়মগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেকে কনফিউজ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল, আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে সুন্দরভাবে না টেনে ভালোভাবে দেখবেন, তবেই 100% বুঝতে পারবেন। আমি আশা করছি আমি ট্যাগ কোশ্চেনের অনেক নিয়ম আলোচনা করলাম এই 5টি পার্টে। তো এই 5টি পার্ট দেখে আশা করছি আপনাদের ম্যাক্সিমাম 99% কিন্তু কভার হয়ে যাবে। তারপরে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করা। আর আমি প্রত্যেকটি ট্যাগ কোশ্চেন নিয়ে অর্থাৎ সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন নিয়ে আমি একটি টিউটোরিয়াল বানাবো। আশা করছি সেই টিউটোরিয়াল দেখবে আপনাদের অনেক উপকারে আসবে। একটাতে সব কিছু, এটা অনেকেই পছন্দ করে যে একটি পার্টে আমি জানতে চাই বা বুঝতে চাই, হ্যাঁ, এই জন্যই আপনাদের সুবিধার্থেই আমি আশা করছি সামনে একটা পার্ট বানাবো, হ্যাঁ, এবং সেই পার্টে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন থাকবে। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।